हेलो डियर बच्चों, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত, ঠিক আছে, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ, এই টার্মগুলো আমরা শুরু করব। সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ শুরু করব। তাহলে ফার্স্টে আমরা সম্পৃক্ত দ্রবণ কাকে বলে এটা জানবো। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? তাহলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারবে, ঠিক ততটাই যদি দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলা হয়। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এর সর্বোচ্চ পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করবে তাকে সম্পৃক্ত দ্রবণ বলবো। যেমন তুমি একটা কাঁচের গ্লাস নাও, কাঁচের গ্লাসে জল নিয়েছো, ঠিক আছে। কাঁচের গ্লাসে জল নিয়ে এবার তুমি এখানে লবণ মেশাও, ঠিক আছে। লবণ মেশাচ্ছ, তাহলে প্রথমে অল্প লবণ দিলে তো মিশে গেল, ঠিক আছে, একটু নাগালাম মিশে গেল। তারপরে আবার একটু লবণ দিলাম, তাহলে আবার নাগালাম মিশে গেল। আবার একটু লবণ দিলাম, তাহলে আবার নাগিয়ে দিলাম, চামচ দিয়ে নাগাচ্ছি, তাহলে নাগালে মিশে যাচ্ছে লবণটা। তাহলে এভাবে মিশাতে এমন একটা অবস্থা আসবে কি আর একটু লবণ দিলে ওই লবণটা আর এখানে দ্রবীভূত হচ্ছে না, মানে চামচ দিয়ে নাগানোর পরেও আর দ্রবীভূত হচ্ছে না। ওখানে কি হচ্ছে, নিচের দিকে থিতিয়ে পড়ছে। তাহলে থিতিয়ে পড়ার আগে পর্যন্ত, ঠিক আছে, এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকটা, যে নির্দিষ্ট পরিমাণ দ্রাব দিয়ে, মানে ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক মানে ওই জলটাতে যতটা তুমি চিনি দ্রবীভূত হয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে তৃতীয় পর্ব আগে অবধি, ওটা তৃতীয় পর্ব আগে মুহূর্তে অবস্থাটা ছিল সম্পৃক্ত দ্রবণ। মানে ওই নির্দিষ্ট পরিমাণ জলটাতে একটা পার্টিকুলার বা নির্দিষ্ট পরিমাণ দ্রাব দ্রবীভূত করে, মানে সর্বোচ্চ পরিমাণ দ্রাব বা চিনি বা লবণ দ্রবীভূত করে তুমি দ্রবীভূত করে দিয়েছো, আর দ্রবীভূত হবে না, ঠিক আছে। অতিরিক্ত যেটা থাকবে সেটা নিচে থিতিয়ে পড়বে, তাহলে সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলবে। তাহলে সম্পৃক্ত দ্রবণটা কী বললাম আগে একবার বলছি। সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে কি, তুমি একটা গ্লাসে জল নিয়েছো, গ্লাসের মধ্যে এবার তুমি ধরো চিনি যোগ করছো, তাহলে চিনি প্রথমে অল্প দিলে গুলে যাচ্ছে, এভাবে দিতে এমন একটা অবস্থা আসবে কি আর চিনি দিচ্ছ, এমন একটা অবস্থা আসবে কি আর দ্রবীভূত হবে না। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নিশ্চয়ই সর্বাধিক পরিমাণ চিনি দ্রবীভূত হয়ে গেছে, তার ফলে অতিরিক্ত চিনি দিলে আর দ্রবীভূত হচ্ছে না। তাহলে ওই অতিরিক্ত চিনি দেওয়ার আগের মুহূর্তটাই ছিল সম্পৃক্ত দ্রবণ ছিল, ঠিক আছে। তাহলে এবার সম্পৃক্ত দ্রবণ একটা পার্টিকুলার উষ্ণতা উল্লেখ করা হয়। কেন উল্লেখ করা হয়? কারণ উষ্ণতা বৃদ্ধি করলে এরা সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, মানে এখানে যতটা চিনি দ্রবীভূত করতে পারবে ঠিক ততটাই চিনি দ্রবীভূত আছে। তাহলে একটা পার্টিকুলার উষ্ণতা এটা সম্পৃক্ত দ্রবণ আছে। এবার তুমি উষ্ণতা বৃদ্ধি করছো, উষ্ণতা বৃদ্ধি করলে দেখো তো কী হবে। উষ্ণতা বাড়ালে কী হবে, এখানে উষ্ণতা বাড়ালে আরও যদি তুমি চিনি যোগ করো সম্পৃক্ত দ্রবণে, আরও যদি চিনি যোগ করো তবুও সেটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে উষ্ণতা বাড়ালে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে কী করতে পারবে, তুমি আরও চিনি যোগ করতে পারবে, মানে আরও চিনিকে দ্রবীভূত করতে পারবে দ্রবণটা। তাহলে সম্পৃক্ত দ্রবণের তার জন্য একটা উষ্ণতা স্থির রাখা হয়, ঠিক আছে। এবার অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো কি, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকের মধ্যে সর্বাধিক যতটা দ্রাব দ্রবীভূত হতে পারবে ঠিক ততটা দ্রাব যদি না থাকে, তাহলে ওই উষ্ণতায় ওই দ্রবণটাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণ যদি আরও বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত করা যায়,
তবে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলা হয়। মানে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণে বা একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবক যতটা সর্বাধিক যতটা দ্রাব দ্রবীভূত করতে পারবে, ঠিক অতটা দ্রাব যদি দ্রবীভূত না থাকে, ঠিক আছে, তাহলে ওই দ্রবণটাকে অসম্পৃক্ত দ্রবণ বলবো। যেমন আমি গ্লাসে জল নিলাম, জল নিয়ে চিনি মেশালাম, 1 চামচ চিনি মেশালাম, চিনি চামচ দিয়ে নাড়ালাম, তাহলে মিশে গেল। আবার মেশাচ্ছি, আবার মিশে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কারণ ও যতটা পরিমাণ চিনিকে দ্রবীভূত করতে পারবে ঠিক ততটা ওখানে চিনি নেই, বুঝতে পেরেছ? তাহলে সম্পৃক্ত দ্রবণকে তুমি অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবে, আর অসম্পৃক্ত দ্রবণকে আবার সম্পৃক্ত দ্রবণেও পরিণত করতে পারবে, ঠিক আছে? এগুলো আমরা কিভাবে করব সেগুলোর উপায়গুলো তোমাকে জানতে হবে। আর একটা দ্রবণ আমরা আগে পড়ে নিই, তারপরে আমি অন্য কিছুতে যাব। একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণটা কাকে বলে সেটা জানবো। অতিপৃক্ত দ্রবণ কাকে বলবো কি, অতিপৃক্ত দ্রবণটা হচ্ছে কি একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব থাকা সম্ভব, কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়েও বেশি দ্রাব দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে ওই উষ্ণতায় দ্রাবের অতিপৃক্ত দ্রবণ বলা হয়। তাহলে কি বুঝতে পারলাম কি, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যতটা পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করবে, কোনো একটা বিশেষ অবস্থায় যদি তার থেকেও বেশি পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণটাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। তাহলে আমরা কি বললাম কি, অতিপৃক্ত দ্রবণ হচ্ছে কি একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবক সর্বাধিক যতটা পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করতে পারবে, তার থেকেও যদি বেশি পরিমাণ দ্রাব কোনো একটা বিশেষ অবস্থায় ওই দ্রবণের মধ্যে থাকে বা ওই দ্রাবক দ্রবীভূত করতে পারে, তবে ওই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলা হবে। তো আমরা চলে আসি এখন সম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে আমরা অসম্পৃক্ত দ্রবণ বা আগে অতিপৃক্ত দ্রবণের দুটো বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে? বৈশিষ্ট্য জানবো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে কি, অতিপৃক্ত দ্রবণ খুব অস্থায়ী প্রকৃতির হয়। অতিপৃক্ত দ্রবণ খুবই অস্থায়ী প্রকৃতির হয়। কেন অস্থায়ী প্রকৃতির হবে, কি বললাম অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী প্রকৃতির হবে? কারণ অতিপৃক্ত দ্রবণের মধ্যে যদি তুমি কোনো একটা ছোট ক্লাসকে দ্রাবের ছোট একটা ক্লাসকে যোগ করো, অতিপৃক্ত দ্রবণকে একটু নাড়া দাও, মানে অতিপৃক্ত দ্রবণকে তুমি একটা নাড়াও, অথবা দ্রাবের মানে যে দ্রাব দ্রবীভূত করেছো সেই দ্রাবের একটা ক্লাসকে যদি তুমি যোগ করো, ঠিক আছে, অথবা ধূলিকণার উপস্থিতিতে দ্রবণ থেকে অতিরিক্ত দ্রাবটা অধক্ষিপ্ত হয়ে যাবে এবং অধক্ষিপ্ত হয়ে সেটা সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। তার জন্য অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী প্রকৃতির হয়। তাহলে অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী প্রকৃতির হয় কেন বললাম? কারণ অতিপৃক্ত দ্রবণে যদি তুমি কোনো একটা দ্রাবের ক্লাসকে যোগ করো বা ধূলিকণাকে যোগ করো অথবা একটু নাড়িয়ে দিলে কি হবে, সেখান থেকে যে অতিরিক্ত দ্রাব দ্রবীভূত ছিল সেটা কি হবে, অধক্ষিপ্ত হয়ে যাবে, ঠিক আছে, অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে অতিপৃক্ত দ্রবণের একটা বিশেষ